সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্মাইল শোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা প্রীতি এবং শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যারা টেলিভিশন সেটের সামনে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। আমি যখন এই অনুষ্ঠানে আসছিলাম, প্রথমে একজন বাউলকে পেলাম, উনি গান করছেন। তারপর ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি গানটি আমাদের অনুষ্ঠানে স্টেজে এসে করেন, আমরা তার গান শুনবো কিছুক্ষণ পরে। তবে তার আগে আমি কিছু কথা বলতে চাই। পত্রিকার হেডলাইন দেখেছি, সেটি হচ্ছে এইরকম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন। বিজ্ঞাপনটি, হেডলাইনটি দেখে আমার খুব মন খারাপ হয়েছে এবং পাশে আমি আরেকজনকে পড়তে দিলাম, তিনিও পড়লেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন। তারও মন খুব খারাপ হয়েছে এবং তারপরে পত্রিকাটি তিনি আমাকে আবার দিলেন। দেখেন, আগুনের আসলে হাত পা নেই, কখন কোন দিকে যায়, কি জ্বালাতে হবে, কি পোড়াতে হবে, এগুলা ভেবে দেখে না। তারপর আমি হেডলাইনের পরে নিচের দিকে যখন পড়লাম যে কণ্ঠশিল্পী আগুন, অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। একবার এক জায়গায় জরিপ হচ্ছিল 100 জন ম্যারিড পার্সনকে ডাকা হলো, হাজব্যান্ডকে ডাকা হলো যে আপনারা সবাই এখানে আসেন। আসার পরে যারা আয়োজক তারা বললেন যে যারা যারা স্ত্রীর কথা মতো চলেন তারা এক পাশে আসেন। আর কেউ আসে না। হঠাৎ করে একজন শুরু করলো যে তিনি স্ত্রীর কথা মতো চলেন, তিনি ডান দিকে আসলেন। তার দেখা দেখি একজন একজন করে অনেকে ডান দিকে চলে গেলেন। পরে গুণে দেখা গেল যে 100 জনের মধ্যে 99 জন এক পাশে চলে গেলেন, মানে ডান দিকে চলে গেছেন। একজন শুধু বাকি, তিনি খুব সাহসী এবং তিনি এক পাশে দাঁড়ানো। তখন তাকে আয়োজকরা ডেকেছেন যে আপনার এই সাহসের কারণ কি, আপনি নিজে স্বাধীন মতো চলতে পারছেন। তখন ওই ভদ্রলোক বলল, আমি যখন এই অনুষ্ঠানে আসি, আমার স্ত্রীর নির্দেশ, সবাই যেদিকে যাবে তুমি সেই দিকে যাবে না। আপনাদেরকে বলেছিলাম আমি একজন বাউলকে পেয়েছি, তিনি কুষ্টিয়া থেকে এসছেন। একটা চমৎকার গান আমরা শুনেছি রাস্তায়, আজকে সেই গানটি তিনি আমাদের সামনে করবেন। আপনার নাম? আমার নাম শফি মণ্ডল। শফি মণ্ডল, চমৎকার গান করেন। আপনি কতদিন থেকে গান করেন? আমি গান করছি 40 বছর। 40 বছর। আপনার বয়স কত? আমার বয়স 54 বছর। 54, তার মানে জীবনের প্রায় পুরোটা সময় আপনি গান করছেন। প্রিয় দর্শক, বাউল শফি মণ্ডল। রাখাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। সব দিয়ে যার সব কেড়ে নাও, কাউকে তোমার সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। যে পথেতে কাঁটার বেড়া, যে পথেতে কাঁটার বেড়া,
সে পথ কেমনে চলবে, আহা সে পথ কেমনে চলবে। যে মুখেতে ব্যথাই ভরা, যে মুখেতে ব্যথাই ভরা, সে মুখে কি বলবে, আহা সে মুখে কি বলবে। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। সেই দুঃখেতে প্রাণ বন্ধু রে, সেই দুঃখেতে প্রাণ বন্ধু রে, কবরে শোয়াই রে, তুম যেন মরে যায়, আহা তুম যেন মরে যায়। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার 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 দিল কি দয়া হয় না। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আরো যারা অংশগ্রহণ করবেন তাদের পরিচয় আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা সবাই আপনাদের উপস্থিতি আশা করছি। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আজকের অনুষ্ঠানের এবারের অতিথি জনপ্রিয় মডেল। আপনি এই বয়সে এই গান ভালোবাসার কারণটা কি? এটার কারণ হলো, আমি দর্শকদের বলতে চাই যে আমি যখন এমএসসি পড়তে যাই পাঞ্জাব ইউনিভার্সিটিতে, লাহোর গভর্নমেন্ট কলেজে, তখন এক পাঞ্জাবি আমার বন্ধু, সে আমার থেকে এই গানটা তারে শুনাইলাম। এরপরে সে আমাকে বলে যে এটার জামাল সাহেব ইসকা মিনিং কেয়া হয়, অর্থ হইল যে আই হ্যাভ স্পেন্ড সো মাচ অফ মানি ফর মাই লাভ ফর দ্য গার্ল অ্যান্ড আই বিকেম এ বেগার। ভালোবাসা মরে ভিখারি করেছে আর ওকে কুইন বানায় ফেলাইছে। আচ্ছা, এইটা আপনি তাকে বুঝিয়েছেন? তাকে বললাম। তারপরে আবার আমি জিজ্ঞাসা করলাম যে তো তুমি একটা পাঞ্জাবি গান শোনাও আরে। তারপরে সে আমারে একটা গান শোনাইলো। তো তার পাঞ্জাবি গান শুনে আমার মনে হইলো এটা কি গান নাকি আল্লাহ জানে। তা আপনাদের কাছে ওই গানটা আমি একটু বলতে চাই। আমাকে একটু ইচ্ছা করি কম লাগলো, নাহলে এই গানটা সুন্দর তাল আছে। রনে গড়িয়ে গনে দিয়ে পৌরিয়েতে মুন্ডে খুন্ডে, চুপালা নাগে রনে গেড়িয়ে, কেরে ইয়ার দা তাতা দুধ পিতা, যার গাইনা লাল বুলিয়া, রনে গড়িয়ে গনে দিয়ে চুপালা নাগে। তারপর আমি বললাম যে ভাই इसका क्या मीनिंग है। হ্যাঁ, সে আমাকে বলে কি ওই পাঞ্জাবি, ওর নাম ছিল বাট, সে বলে যে এই গান আপ জেসা মুঝে বুঝায়া ভালোবাসা মোরে, এই টাইপ কা একই মিনিং। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। প্রিয় দর্শক, স্মাইল শোর তৃতীয় পর্বে এতক্ষণ আমরা কথা বলেছিলাম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন মডেল কাজী জামাল উদ্দিনের সাথে।
কাজী জামালউদ্দিন গন, এবার আসছে বাংলাদেশি জেমস বন্ড, হাম্বা। I am Bond, আব্দুল কুদ্দুস বন্ড। বন্ড শুধু দুশ্মনদের উপর আক্রমণই করে না, বন্ডও করতে জানে ফান। তাহলে শুরু হয়ে যাক বন্ডের নিজস্ব নাচো গান। আকাশ ডেকেছিল আমি তো যাইনি, জমিন ডেকেছিল আমি তো যাইনি, শুধু তুমি ডেকেছিলে বলে ফেরাতে পারিনি, শুধু তুমি ভালোবাসা দিলে ফেরাতে পারিনি। চাঁদ ডেকেছিল, ফুল ফুটেছিল, রাত সেজেছিল, মেঘ ডেকেছিল, নদী বয়েছিল, মন গেয়েছিল। আকাশ ডেকেছিল আমি তো যাইনি, জমিন ডেকেছিল আমি তো যাইনি, শুধু তুমি ডেকেছিলে বলে ফেরাতে পারিনি, শুধু তুমি ভালোবাসা দিলে ফেরাতে পারিনি। চাঁদ ডেকেছিল, ফুল ফুটেছিল, রাত সেজেছিল, মেঘ ডেকেছিল, নদী বয়েছিল, মন গেয়েছিল। এখন আমি যে যার কাছে আসলাম, ইসমাইল শোর, ইসমাইল ভাই কই? ও মাই গড, গুলি কি লেগে গেল নাকি? হ্যাঁ ইসমাইল ভাই, ইসমাইল ভাই, হোয়াটস হ্যাপেনিং ইসমাইল ভাই? কি ইসমাইল ভাই? ইসমাইল ভাই, হ্যাঁ, আপনি ইসমাইল শোতে, আপনি ইসমাইল শোতে প্লিজ। গুলি কি লেগে গেল নাকি? আমাকে ফায়ার করেছিল কে? আপনাকে ফায়ার করা হয়নি, শুধু মুখ দিয়ে বলা হয়েছে ঢিচুম। তাহলে বেঁচে আছি। অরিজিনাল Oh গুলি my না। God! আমি তো মনে করছি অরিজিনাল গুলি। অ্যাকচুয়ালি বন অ্যাকচুয়ালি যেটা করে সাধারণত মজা করার জন্যই করে। আচ্ছা, আপনাকে দেখেছিলাম যে একটা গরু নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে। হ্যাঁ, সেটা হচ্ছে যে কি, কেউ যদি কিছু জিজ্ঞেস করে ভাই গরুর দাম কত, 30,000 টাকা, হাম্বা। এটা রহস্যটা কি? এটার রহস্য হলো অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। যখন আমাকে আমার স্ক্রিপ্ট দেওয়া হলো যে একটা গরু নিয়ে কাজ করা হবে, হ্যাঁ। কিন্তু আমাকে বলে নাই যে গরুটা নিয়ে সারা ঢাকা শহর ঘুরতে হবে। হ্যাঁ, আর মজার ঘটনা, প্রথম শট যখন আমাদের টেকনিশিয়ান অনেক ট্রাই করছিল, প্রথম শটটা হবে গরু নিয়ে, গরু যখন যাবে প্রথমে গরু ডাকবে হাম্বা। হ্যাঁ, তো গরুকে অনেক ট্রাই করা হচ্ছিল আমাদের টেকনিশিয়ান লোকেরা। তো কেউ যখন বলছিল না, তখন আমি ডিরেক্টর আমি বললাম যে ভাই যখন গরু হাম্বা না বলে নাই, তা আমি একটা ট্রাই করি, পাবলিক এনজয় করবে। তখন আমার ডিরেক্ট অ্যাকসেপ্ট করলো, আপনাকে জিজ্ঞেস করবে করতে আনছেন ভাই। তো আমি খুব মুডে দেব, গাপ তুলেতে আনছি ভাই হাম্বা। যখন সেকেন্ড শটে যায় আমাকে জিজ্ঞেস করে কত দিয়ে কিনছেন ভাই। তো আমি খুব মজা করে বলি 30,000 টাকা হাম্বা। আর যখন ঢাকা ইউনিভার্সিটি দিয়ে যাচ্ছি, দুই স্টুডেন্ট আমাকে দেখে বলে এইটা দেশি না বিদেশি? হ্যাঁ। তখন আমি বলি মেড ইন দেশি হাম্বা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরে আমরা আরো কিছু দেখেছি যে বাংলাদেশি বন্ড 007 জেমস বন্ড, জেমস বন্ড। বাংলাদেশি আব্দুল কুদ্দুস বন্ড। যে দেখবেন আমরা খেলায় হেরে গেলে সাধারণত নিজের চুল ছিঁড়তে মন চায়। তো একটা উইক পরে রয়েছে, আমি বলতেছি উইক পরে রয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছি প্রিয় দল খেলায় হেরে গেছে, আপনার রাগে দুঃখে ক্ষোভে চুল ছিঁড়তে মন চাচ্ছে, কেন নিজের চুল ছিঁড়বেন? ইচ্ছা মতো এই উঠতে ছিলুন, এখন কোনো ব্যথা পাবেন না। আই এম বন 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 বন্ড বন্ড বাংলাদেশি বন্ড। বাংলাদেশি। অনেক ধন্যবাদ আপনাকে। পেয়েছি পেয়েছি, আর কি ব্যাপার, কি পেয়েছো? আপনাকে পেয়েছি। আমাকে পেলে কি হবে? বেড়াতে যাব। বেড়াতে যাবে, খুব ভালো কথা, যাও। আপনাকে তো আমার সঙ্গে যেতে হবে। ও মাই গড, আমার তো অনুষ্ঠান হচ্ছে, আমি কিভাবে তোমার সঙ্গে না যাব? না, যেতে হবে। আহা, কোথায় যেতে হবে? কোথায় যাচ্ছ তোমরা? আমরা কক্সবাজার বেড়াতে যাচ্ছি। খুব ভালো, বেরিয়ে আসো। আপনাকে তো যেতে হবে। আহা, তোমার সাথে আর কে কে যাচ্ছে? আমার আম্মু যাচ্ছে, পাপা, ভাইয়া, বোন, সাথে বিল্লু মামাও যাচ্ছে। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো, সবাইকে নিয়ে তুমি ঘুরে আসো।
তাই না? আপনাকে তো যেতেই হবে। আমি কিভাবে যাব? আমি কেন যাব? না, যেতে হবে। আহা, কেন যেতে হবে? মানে কি? আমাদের ড্রাইভারটা তো ছুটিতে গিয়েছে, তাই। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতিতে আমরা ছিলাম। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে এসেছি। আমরা আবার আমাদের একজন অতিথির সাথে এখন কথা বলবো। আর এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্মাইল শোতে বাংলাদেশ চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা, প্রিয় দর্শক, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, একটু কাছাকাছি বসুন, খুব ভালো লাগবে। আপনাকে কাছ থেকে দেখি নাই তো, সিনেমায় যখন দেখতাম আমি একবার সুপারি বিক্রি করে। সুপারি বিক্রি হ্যাঁ, আখি মিলন। আখি মিলন আপনি ছিলেন না? আপনি ছিলেন না সম্ভবত। আমার গরুর গাড়িতে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে। এখানে কোনো বউয়ের ব্যাপার নেই। আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে স্মাইল শো। আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। যে আমাদের চলচ্চিত্রের নায়িকা বলেন আর নাটকের নায়িকারা বলেন, এরা সবসময় কিন্তু মানে মেকআপ নিয়ে এত বেশি মানে এদের চিন্তা থাকে। একটা ঘটনা, যে ওই যে ছবিটি, সেই ছবিটি ছিল প্রেম প্রতিজ্ঞা ছবি। আচ্ছা আচ্ছা। তো আমার নাম ছিল সরল, আমি ওই ছবির নায়ক, চম্পা ছিল হিরোইন। তো ওই ছবির মেকআপ ম্যানের যে নাম ছিল তার নাম পলাশ। সে পলাশ। তো ডাইরেক্টর তাকে বলছে যে এরকম তোমার নায়ককে এখন ডাকবে, জোরে জোরে চিৎকার করে ডাকবে, সরল বলে ডাকবে। তো ক্যামেরা বলেছে, ডাইরেক্টর অ্যাকশন বলেছে, বলার সঙ্গে সঙ্গে সে কি করছে, পলাশ সরল না বলে সে বলতেছে পলাশ পলাশ, মানে মেকআপ ম্যানকে সে ডাকছে। শয়নে স্বপ্নে জাগরণে মেকআপ ম্যান শুধু যাতে। আচ্ছা, যাক, শয়নের স্বপ্নে জাগরণে এই কথা বলার জন্য আমার স্বপ্নের দুইটা কথা আমি বলি। সেটা চলচ্চিত্র বিষয়ক আর কি ঘটনা। আমি স্বপ্ন দেখছি যে এরকম ভাবে আমার পরিচালক আমাকে বলছেন যে এরকম হিরো, আপনি এই মালাটা এরকম ভাবে আপনি ধরবেন, ধরার পর আপনার এই মালার ভিতর থেকে আমি নায়িকার ক্লোজ আপ নেব, আবার ওই পাশ থেকে আপনার ওই মালা সহ আপনার ক্লোজ আপ নেব। আমি এরকম ভাবে আমি স্বপ্ন দেখছি যে এরকম ভাবে আমি মালাটা ধরে আছি। এইভাবেই ঠিক আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দেখলাম যে আমি একটা সোনার চেন পরতাম। তো সেটা কখন যে আমি গলার থেকে খুলেছি আর এরকম ভাবে আমি দেখে ধরে আছি। আমি যখন চোখ খুললাম আমি দেখেছি এটা ধরে আছে। এটাকে স্বপ্নে দেখেছি। আরেকটা ঘটনা, সেটা খুব সিরিয়াস ব্যাপার ছিল। তো আমি স্বপ্ন দেখছি, আমার ফাইট ডাইরেক্টর আমাকে বলছে যে হিরো, এই ক্যামেরাটা এরকম ভাবে আছে, আপনি এই হাঁটু দিয়ে একদম এটাকে ক্যামেরাটাকে ব্লক করে দেবেন। তো ব্লক করে দিলে ওই ক্যামেরাটা ব্লক করলে ওইখান থেকে আবার আরেকটা শট যখন নেওয়া হবে, ছিটকে যাবে যখন ভিলেন, তখন মনে হবে যে অনেক জোরে তার মাথার মধ্যে মারা হলো। আমি কি করেছি, বলেছে রেডি ক্যামেরা অ্যাকশন, যে অ্যাকশন বলেছে আমি মেরেছি। মারার সঙ্গে সঙ্গে আমি তো ওয়ালের মধ্যে, আমি ওই ওয়ালের পাশে ছিলাম, ওয়ালের মধ্যে আমি হাঁটু মেরে দিয়ে ওরে বাবারে মাগো বলে আমি মানে ঘুম ভেঙে গেছে। আমার স্ত্রী জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি হয়েছে? আমি বললাম যে না কিছু হয় না, আমি বিয়ার শুটিং এর স্বপ্ন দেখছিলাম। তো আল্লাহ ভাগ্যিস ভালো যে ওই দিন যদি ওই পাশে থাকতো তাহলে হয়তো মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আচ্ছা, চলচ্চিত্রের একজন নতুন নায়ক চলচ্চিত্রে অভিনয় করার জন্য এসছে এবং অভিনয় হচ্ছে, তার শুটিং হচ্ছে। তো শুটিংয়ের পরিচালক বললেন যে আপনি ওখান থেকে দৌড়ে আসবেন, এই শটটা স্লো মোশন হবে। বুঝিয়ে দেওয়ার পর সেই দৌড় দিয়েছে, কিন্তু সে কিন্তু স্লো মোশনেই দৌড়তেছে। এই একদম এটা অনেকেরই কিন্তু শুধু মানে এটা যারা স্লো মোশনের সঙ্গে যারা মানে অভিজ্ঞ নয় তাদের অনেকেরই কিন্তু এরকম। তবে একটা জিনিস হয়েছে, সেটাও একটা মজার ঘটনা। সেটা বোধহয় আমার 2 নম্বর না 3 নম্বর ছবি, আমি কিন্তু বুঝতে পারিনি যে পরিচালকের একটু মানে মজা করার ইচ্ছা হয়েছে। শটটা ছিল এরকম যে আমি ক্যামেরার পাশ থেকে দৌড়াবো, যখন বলবে যে ওকে থামতে বলবে তখন আমি থামবো, কিন্তু ক্যামেরা ছেড়েছে, আমি অ্যাকশন বলেছে, আমাকে দৌড় দিতে বলছে, আমি দৌড়াচ্ছি, ক্যামেরা কিন্তু এই দিকটা কাট হয়েছে, কিন্তু ডাইরেক্টর কিন্তু আর আমাকে বলছে না থামার জন্য, আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। হিটলার যখন তার সৈনিকদেরকে অর্ডার করতো, যে যতক্ষণ থামতে না বলতো ততক্ষণ কিন্তু সৈনিক আর থামতো না। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে নিরাপদে থাকুন, ট্রাফিক আইন মেনে চলবেন। একবার একজন উস্তাদ তার ছাত্রকে বলল যে একটা গাছের ডাল নিয়ে আসো, আমি একটু মেসওয়াক করতে চাই। তখন ছাত্র বাগানে গিয়ে খুব কষ্ট করে খুঁজে একটা নিম গাছের ডাল নিয়ে এসছে উস্তাদজির জন্য। উস্তাদজি খুব খুশি হয়ে তাকে বলল, তুমি নিম গাছের ডাল নিয়ে এসছো, আজ থেকে তোমাকে আমি নিমাই বলেই ডাকবো। ছাত্র তখন খুব মন খারাপ হলো, আরে যদি কষ্ট করে একটা জাম গাছের ডাল নিয়ে আসতাম তাহলে তো উস্তাদজি আমাকে জামাই বলেই ডাকতেন।
আমরা এখন একজন অতিথিকে আমন্ত্রণ জানাবো। তিনি বাংলাদেশের জামাই না হলেও বাংলাদেশি রীতিতে তিনি বিয়ে করেছেন। তিনি হচ্ছেন জাপান এম্বাসির প্রথম সচিব মিস্টার শিন্টো। হ্যালো, 前さんこんにちは。 ইরাশাই মাতে। どうもありがとうございます。 ইরাশাই মাতে, ওগেন কি দেশ কা? はい、元気です。 ডোজো 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 はい、ありがとうござ ডোজো いま ডোজো す。 ডোজো ডোজো। আচ্ছা, ইসমাইল সাহেব, জি। আপনি অত কষ্ট করে জাপানি ভাষায় কথা বলছেন কেন? ও, আমি তো জাপান। আপনি কি বাংলা বুঝেন? হ্যাঁ, আরে- আমি বাংলা ভাষায় কথা বলতে পারতাম। আপনি তো বাংলায় কথা বলছেন। জি, আরে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমার খুব উপকার করলেন যে আমি বাংলায় আপনার সাথে কথা বলতে পারবো, ইজি মনে হবে। আপনি বাংলা শিখলেন কিভাবে? এই স্থানীয় ইউনিভার্সিটিতে ভর্তি হয় যে খুব কষ্ট করে শিখেছি। শিখতে গিয়ে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো অভিজ্ঞতা কি আপনার জি, হয়েছে? অবশ্য মানে খুবই কষ্ট হয়েছে যে বাংলা ভাষা তো সহজ ভাষা নয়, বিশেষ করে লেখাপড়া তো খুবই কঠিন। আচ্ছা। এবং যে ইউনিভার্সিটিতে যেটা মানে টেক্সট হিসাবে ব্যবহার করা হয় সেটা তো খুব কড়া, মানে কঠিন মানে ভাষা, সেই জন্য আমার জন্য খুব কষ্ট হয়েছে। আচ্ছা, যখন আমি বাংলা ভাষা শিখতে আরম্ভ করেছি তখন আমি খুব হয়ে পড়েছি। অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছি। এবং যে তখন আমার বন্ধুয়ের বাবা ছিলেন, যে তাকে আমি বাবা বলে সম্মান দিতাম। বাহ। এবং যে তাকে বললাম যে বাবা আমি তো খুবই অসুখ এবং যে ভালো লাগছে না, আমি কি করব? এবং বাবা বললেন যে তুমি নিয়মিত ওষুধ খাবে এবং অনিয়ম করবে না। আর তারপরে আমি সুস্থ হয়েছি সম্পূর্ণ। এবং আমি সেই বাবার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছি যে বাবা আমি তো এত ভালো হয়েছি, সেটা আপনার দয়া, কারণ যে আপনি যেটা বলেছেন সেইভাবেই ঠিক আমি করেছি। আচ্ছা, কি করেছেন? আসলে সেই সময় আমি বুঝলাম না যে অনিয়ম শব্দ। আচ্ছা, এবং যে আমি ভাবলাম যে উনি ইংরেজিতে বলেছেন অনিয়ন, মানে আচ্ছা, পেঁয়াজ আচ্ছা, কেটে মানা দিয়েছেন বলে আমি বুঝেছিলাম। উনি বুঝেছেন যে অনিয়ম করতে না বলেছে, উনি ভেবেছেন যে অনিয়ন খেতে না বলেছে। উনি সুস্থ হয়ে গেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনি বাংলাদেশি রীতিতে বিয়ে করেছেন, সেই প্রসঙ্গে যদি কিছু বলেন। জি, আসলে আমরা তো ঠিক মানে বাংলাদেশি স্টাইলে বিয়ে করার জন্য চেষ্টা করেছি। অবশ্যই আমার বউ তো জাপানি, আচ্ছা। কিন্তু যে দুজনেই বাংলাদেশকে খুব পছন্দ করে, সেই কারণে এই স্থানীয় রীতিতে আমরা করেছি। অবশ্যই গায়ে হলুদ করেছি, আর তারপরে যে মানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমরা করেছি আর কি। আচ্ছা, ভাবি কি করেন? আমরা ভাবি বলি আর কি। জি জি, ভাবি তো অবশ্যই জাপানি, এবং উনি তো ক্লাসিক্যাল ডান্স করে এখানে। Classical? হ্যাঁ জি, প্রশিক্ষণ নিচ্ছে। আপনি জাপানে গান করেন নিয়মিত? হ্যাঁ, মানে জাপানে তো অনেক গান করতাম জাপানি কিন্তু- ভাষায়? হ্যাঁ জি, জাপানি একটু ভাষায় কি করতাম। শুনতে পারবো একটু? সাকুরা ইয়ায়োই নো সোরা ওয়া মিওয়াতাসু কাগিরি। বাহ বাহ। যদিও কিছু বুঝি নাই, কিন্তু খুব ভালো লেগেছে শুনে। ধন্যবাদ। বোঝার কথাও না, আমি একটু একটু জাপানি শিখেছি শুধু। রাজশাহী মাতে ওগেনকি দেশকা দোজো দোজো দোজো। না, কিন্তু ভালোই বলেছেন। আচ্ছা, আপনি বাংলা কি ধরনের গান জানেন? বাংলা আচ্ছা, বাংলা গান তো অনেক শুনি, কিন্তু তার মধ্যে সবচেয়ে আমার প্রিয় গান হলো যে জেমসের গান। কেন জেমসের গান পছন্দ করেছেন? আসলে জেমসের অনেকগুলো গানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় গান হলো যে মা তো তার শরীরের অবস্থাও তো ভালো না, সেই জন্য আমি সবসময় মায়ের কথা মনে করছি, এবং যে রাতের তারা দেখে যে মায়ের কথা স্মরণ করছি। প্রিয় দর্শক, মিস্টার শিন্টো জেমসের মা গানটি এখন আমাদেরকে শোনাবেন। শিন্টো। দশ মাস 10 দিন ধরে করবে দারুণ কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাদন কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে পুরনো কত্তর মাঝে রাতের তারা
সেই সুর অন্যমুখে খুঁজে পেরি সেই প্রিয় মুখ অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই বিষাদের অবয়ারণ্যে বয়ে তবু ভাই সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস মনে কেঁদেছি আর কাটতে পারি না সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস মনে কেঁদেছি আর কাটতে পারি না আমাদের এই সমাজ জীবনে মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে থাকে, অনেক ব্যতিক্রমধর্মী পেশায় মানুষ নিয়োজিত। সেরকম একজনকে আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। প্রিয় দর্শক, না দেখতে পাচ্ছি যে তিনি এসে গেছেন। আপনি কি একটু নিচে আসবেন? জি না, আমি নিচে নামতে পারবো না, দয়া করে আপনি একটু উপরে আসেন, আমি নিচে নামতে পারবো না। আমি তো আপনার মতো বাঁশি উঠে হাঁটতে পারি না। না স্যার, আপনি যে কোনো একটা সাহায্যে আপনি উপরে আমার সাথে কথা বলেন, আমি কথা বলবো, নাহলে আমি নামতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করি আপনার ওখানে আসতে পারি কিনা। আপনার কাছাকাছি মনে হয় আমি এসে গেছি। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি হ্যাঁ, ভালো আছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই পেশায় আপনি কতদিন যাবত আছেন? আমি দীর্ঘত আজ 26-27 বছর। আচ্ছা, আপনি এই বাসে করে কত দূর পর্যন্ত গিয়েছেন? এই ব্যবসায় আমি পুরা বাংলাদেশ, তো এই বাসে তারপর করে আবার চিরাং সিলেটও হেঁটে গেছি। হাঁটে গেছেন, আপনার কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, রাস্তাঘাটে খুব ভালো। সিলেট যেতে কত ঘন্টা লেগেছে আপনার? সিলেটে যেতে লাগছে আমার 7 দিন। 7 দিন। আর চিরাঙ্গে যেতে লাগছে আমার 6 দিন। 6 দিন। তবে সারাদিন আমি 5 বছর বাসার থেকে নামি রে স্যার। 5 বছর পরে আমি নামছি বাসার থেকে। আমার পায়ের নিচে 12 হাত থাকে, হ্যাঁ, আর উপরে আরো 5 হাত বডি হ্যাঁ। থাকে। এই হিসাবে আমি বাংলাদেশের বাইরে গেলে আরো বড় থাকে। আপনাকে আমি ওই যেটা বলছিলেন, আপনাকে আমি ফোন নাম্বার দিয়েছিলাম যে আপনি আমাকে একটু কষ্ট করে ফোন করবেন, কিন্তু বহুদিন আপনার অপেক্ষা ছিলাম, আপনি কোনো ফোন করবেন। আপনি তো ফোন নম্বর দিয়েছেন, কথা ঠিক। এই বাংলা বুঝি না। বাংলায় বুঝেন না? না স্যার, আমি বাংলা বুঝি না। কারণ আমাকে কিভাবে ফোন করলেন? এটা আপনাকে ফোন করছি, আমি অন্যজনের একটু ইংরেজির সাথে যারা লেখাপড়া করে ওই তাদের সাথে যোগাযোগ করছি যে আমাকে এটা ইংরেজি লিখে দেন। হ্যাঁ, ওই ইংরেজি লেখার পরে আমি বুঝছি, তখন আমি আপনার ঠিকানা পাইছি স্যার। এই আমি আসলাম। আরেকটা কথা বলি, আপনি যখন পথে ঘাটে হাঁটেন তখন বাচ্চারা খুশি না বড় ছোট হ্যাঁ, সবাই খুশি? আনন্দ পায়, আনন্দ পায়। এই তো বড় বড় এই তো আনন্দ পাইতেছে। আমি দেখাবো, আমি একটু আনন্দ দিতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, এবার এদিকে আসেন। বাহ বাহ, খুবই ভালো, খুবই ভালো। এদিকে আসেন। বাসে চড়তে আপনার কোনো অসুবিধা হয় না? না, আপনারা তো আনন্দ পাইতেছেন, আমাকে কিছু আনন্দ দেন।
আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। বিজ্ঞাপন বিরতির পরে এই পর্যায়ে এখন আমরা আমন্ত্রণ জানাবো দুজন নৃত্যশিল্পীকে। তারা দুজন আমাদের সাথে আজকে কথা বলবেন, কিন্তু কোনো নাচ আজকে হবে না। আমরা তাদের অনেক নাচ দেখেছি, আজকে একটু কথা শুনতে চাই। আর সেই দুজন হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ এবং শামীম আরা নিপা। আচ্ছা, আপনারা নাচ করেন, বিভিন্ন জায়গায় গান করেন না? গান একদিন করেছেন আপনারা? গানও ছোটবেলা থেকে করতাম, আমিও করতাম, নিপাও করতাম। আপনারা দুজন একসাথে গান করলে খুব ভালো হতো। নেক্সট টাইম। আচ্ছা, নাচ করতে গিয়ে অনেক ধরনের ঘটনা হয়। সেই সব ঘটনা কি আপনাদের কখনো মনে হয় যে যখন মনে পড়লে ভালো লাগে? অনেক কিছু, মানে ওটা ভুল করলো কিন্তু ম্যানেজ করে খুব সুন্দর। এই ধরনের একটা ক্যাসেট ফেলে আসলো ঘরে, তারপরে যদি বললাম যে না, আমাকে বলবে তুই দিস নাই, একদম গায়ের জোরে বলে টোলে, যখন আবার ঠিক ওর ব্যাগে পাওয়া যাবে তখন চুপ করে এনে লুকিয়ে রেখে দেবে সব সময়। বাসায় আমার আম্মার সাথে চিল্লাচিল্লি করছে, হ্যাঁ আমার এই গেঞ্জিটা পাচ্ছি না, এইটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, খুব চিল্লাচিল্লি করলাম। তারপরে আম্মা খুব আরো বেশি ব্যস্ত হয়ে গেল, কাজের লোকের সাথে চিল্লাচিল্লি করছে, কেন জিনিসটা হারালো, এই করলো সেগুলো। আমি একটু পরে দেখলাম হয়তো কোনো একটা জায়গাতে আছে আমার রুমে। তখন কিন্তু চুপ। আমি ইলেকট্রনিক্স জিনিস খুব কম বুঝি। মজার ব্যাপারটা হলো আমি যে জিমনেশিয়াম এক্সারসাইজ করি, ওখানে এক ছেলে আসছে, আসার পরে অনেকদিন পরে। আমি যে কি ব্যাপার, তুমি এতদিন পরে আসলা, অনেকদিন দেখি না। তো বলছে যে শিলি ভাই, আমি একটা আসলে সাইবার ক্যাফে করেছি। আচ্ছা। বলছে ও সাইবার ক্যাফে, বা ফাইন, তাহলে আসেন না আপনি? আমি বলছি হ্যাঁ যাবো, একদিন কফি খেতে যা। আবার ব্যায়াম করতেছি, করতে করতে আবার জিজ্ঞেস করলাম আমি, আচ্ছা তোমরা আর কি কি ফাস্ট ফুড রাখো? হ্যাঁ। তো বলছে যেটা ফাস্ট ফুডের দোকান না, এটা তো সাইবার ক্যাফে। তখন আমি বুঝছি যে সামথিং রং। তখন আমি বলছি যে ও সাইবার ক্যাফে, তাই বলো, কিন্তু আমি কিন্তু আসলে বুঝি নাই আসলে কি। তারপর বের হয়ে রাস্তার পাশে একটা সাইবার ক্যাফে লেখা দেখা, গাড়িটা থামালাম, দেখলাম ভিতরে অনেক কম্পিউটার রাখা, তখন বুঝলাম যে সাইবার ক্যাফে ইজ সামথিং লাইক কম্পিউটারের। মানে আমি এতটাই জ্ঞানী। একবার বাইরে বিদেশে আমার একটা খুব সুন্দর ছবি তোলাটা, খুব সুন্দর, সবাই প্রশংসা করছে, খুব সুন্দর ফ্রেমিংটা। ও একদম নির্দ্বিধায় বলে দিল এটা আমি তুলেছি। এবং সবাইকে, আরেকটা ছেলে তুলেছিল সারোয়ার না, ও খুব বলার চেষ্টা করছে কিন্তু না এটা আমি পারে না, মুখের সঙ্গে পারে না। ও খুব মন খারাপ করলো যে আমি ছবিটা তুললাম, সবাই এত প্রশংসা করলো, শিবলি ক্রেডিট নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পরে বলে কি আছে সবাই দেখো, শিবলি পিছনে ফিরে দাঁড়িয়ে আছে, অনেক দূরে আমি। একবার আমি এক অনুষ্ঠানে দেখেছি যে আপনারা যে গানটি করার কথা ছিল, যে নাচটি করার কথা ছিল, এটা তো আপনি সাক্ষী। পরবর্তীতে না, সেই দেখেন, মানে খোঁজ নিয়ে sports দেখা টা গেল যে আপনারা সেই সিডি, গানের সিডিটাই আনেন নাই। এটা কিন্তু নিপার ফল ছিল। পরে অবশ্য আপনারা ম্যানেজ করেছেন, অন্য গানের সাথে আপনারা ওই নাচটাই নিতেছেন। এগুলো তো করতেই হয়, অনেক অনেক এরকম অনেক হয়। আচ্ছা, আমরা আর কথা বাড়াতে চাই না। আমরা আমাদের দেশের অত্যন্ত খ্যাতিমান একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী রওশন জামিলকে হারিয়েছি। গত মাসে ওনার মৃত্যুবার্ষিকী ছিল, 14ই মে 2002 সালে উনি ইহলোক ত্যাগ করেছেন, এবং আমরা তাকে আজকে আমাদের অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাই, এবং আপনারা তাকে নিশ্চয়ই খুব পছন্দ করেন। আমাদের বিশেষ শ্রদ্ধেয়। তিনি আমাদের একটি গানে অংশগ্রহণ করেছিলেন, সেই দৃশ্যটি এখন আপনাদেরকে আমরা দেখাতে চাই। ওকে। বলছিলাম রওশন জামিল, ওনার তখন কিন্তু অনেক বয়স হয়েছিল এবং তিনি রাজি হয়েছেন, খুব বললেন যে ঠিক আছে আমি করি, আমার ভালো লেগেছে। অভিব্যক্তিটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর, যেটা নাচে মানে খুব সহজে পাওয়া যায় না। আচ্ছা। অভিনয় আর ওনার যেহেতু দুইটা সাইডই খুব সুন্দর ছিল, কাজেই আর আমাদের সৌভাগ্য যে আমরা লাস্ট সময়টা, ওনার লাস্ট সময়টা আমরা ওনাকে পেয়েছিলাম। অনেক কাজ করেছি, আমাদের অনেক ডান্স ড্রামা, আপনাদের আমাদের সাথে রোল করেছে। আচ্ছা। একদম হাতে ধরে উনি আমাকে অভিনয় পোষণগুলো মানে দেখিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় এটা মানে জীবনে একটা বড় শিক্ষা ওনার কাছ থেকে, যে অভিনয়ের ব্যাপারটা আমি খুব ভালো করে ওনার কাছ থেকে ওই সময়টা শিখতে পেরেছিলাম। তারপরে যেমন ধরেন পুরুষের নাচ এই দেশে, মানে গহর জামিল, আমার কাছে তো মনে হয় অসাধারণ, অসাধারণ। এবং ওনারা কিন্তু আমাদের পথ করে দিয়ে গেছেন, এবং আমার সবচেয়ে মানে ভাগ্য যে আজকে আমি শিবলি মোহাম্মদ হতে পেরেছি। তার পিছনে আমার একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, এবং ইন্টারভিউ বোর্ডে গহরদা আমার নাচ দেখে আমাকে কিন্তু পাশ করাননি, আমার হাত এবং পা দেখে পাশ করিয়েছেন। উনি বলেছেন যে হাত পা দেখে মনে হয় ও নাচ। আমার মনে হয় শিল্পী চিনতে ওনাদের একটা অন্যরকম ক্ষমতা ছিল। তাহলে এটা আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং সেই সাথে আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, স্মাইল শোতে এতক্ষণ আপনারা দেখেছেন আমাদের প্রিয় অভিনেত্রী, বিশিষ্ট অভিনেত্রী, নৃত্যশিল্পী রওশন জামিলের উপর আমরা স্মৃতিচারণ করেছি এবং তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। সেই সাথে এই পর্যন্ত বাংলাদেশের যত জ্ঞানী গুণী শিল্পী, সাহিত্যিক আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের প্রত্যেকের প্রতি
স্মাইল শোর পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আর আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি আজকে দেখেছেন স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে, দেশে এবং দেশের বাইরে, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি মাসের শেষ শুক্রবার রাত 8:45 এই অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।